আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে আমার পরিচিতি দেওয়া আছে এবং শ্রেণী একাদশ বা এইচএসসি ভূগোল প্রথম পত্র, অধ্যায় পঞ্চম, জলবায়ুর উপাদান ও নিয়ামক। যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। এগুলো কিছু চিত্র দেখি। এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে টেম্পারেচার। তারপরে কি দেখছি এখানে? প্রেসার। তারপরে কি দেখছি? এটা দেখা যাক, এটা হিউমিডিটি বা বায়ুর আর্দ্রতা। এটা কি দেখা যায়? এটা বায়ু প্রবাহ, উইন্ড মুভমেন্ট। আর এটা হচ্ছে প্রিসিপিটেশন বা বারিপাত। এই পাঁচটা ছবি থেকে আমরা কি বুঝছি? যে এখানে টেম্পারেচার, তাপমাত্রা, প্রেসার, যে বায়ুর চাপ, হিউমিডিটি বায়ুর আর্দ্রতা, উইন্ড মুভমেন্ট বায়ু প্রবাহ এবং প্রিসিপিটেশন বারিপাত। এই পাঁচটা জিনিস দেখে আমরা উপলব্ধি করতে পারছি যে আজকে পাঠের বিষয়বস্তু কি হবে। তোমাদের থেকেই এটা চলে আসবে। এটা আজকে পাঠের বিষয় হচ্ছে, পাঠ শিরোনামটা কি হবে? যে আবহাওয়া জলবায়ুর উপাদান, এলিমেন্টস অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এখানে আমি একটু দ্রুত চলে যাচ্ছি, মূল পাঠে চলে যাব। তাহলে এই পাঠের যে শিকন ফলটা হবে সেটা হচ্ছে ওয়েদার বা ক্লাইমেট শব্দের উৎপত্তি সম্পর্কে বলতে পারবে শিক্ষার্থীরা, আজকে পার্শ্বের শিক্ষার্থীরা। আবহাওয়া জলবায়ু কি বলতে পারবে, বা আবহাওয়া জলবায়ুর সংজ্ঞা গঠন করতে পারবে, জলবায়ুর উপাদানগুলো শনাক্ত করতে পারবে, জলবায়ুর উপাদানগুলোর ব্যাখ্যা প্রদান করতে পারবে। এই জিনিসগুলো আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আছে ওয়েদার এবং ক্লাইমেট শব্দের উৎপত্তি সম্পর্কে কিছু আলোচনা। তাহলে আমরা আবহাওয়া শব্দটা কোথা থেকে এসেছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। উৎপত্তি ও উৎপত্তি অর্থ, আবহাওয়া শব্দটি মূলত আরবি ভাষা থেকে ফার্সি হয়ে বাংলায় এসেছে। আরবি আবহাওয়া এবং ফার্সি শব্দ আবহাওয়া থেকে এর উৎপত্তি। শাব্দিক অর্থ হলো ফার্সিতে আব অর্থ মানে হচ্ছে পানি বা জল, হাওয়া মানে হচ্ছে বাতাস। অর্থাৎ আক্ষরিক অর্থে আবহাওয়া হলো জল ও বাতাস। ব্যাপ্তিটা কি? এটি দৈনন্দিন বায়ুমণ্ডলের পরিবর্তনের মাধ্যমে তাপমাত্রা, মেঘাচ্ছন্ন আর্দ্রতার তারতম্য নির্দেশ করে। অন্যদিকে ইংরেজিতে ওয়েদার শব্দটি প্রাচীন ইংরেজি উইডার থেকে এসেছে, যা মূলত বাতাস প্রবাহ ও ঝড়কে নির্দেশ করে। পরবর্তীতে ডিটা উইডার থেকে ওয়েদার কথাটা উৎপত্তি লাভ করেছে, আহ, যার অর্থ হচ্ছে আবহাওয়া। তাহলে আমরা আবহাওয়া শব্দের উৎপত্তি সম্পর্কে এখানে জানলাম। এবার আমরা জলবায়ু কি সেটা জানবো, জলবায়ুর উৎপত্তি কিভাবে হলো সেটা জানবো। দেখো, ক্লাইমেট শব্দটি গ্রিক শব্দ ক্লিমা থেকে এসেছে। KLIMA, ক্লিমার থেকে এসেছে, যার অর্থ ঝুঁকে থাকা বা স্লোপ। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত যে পৃথিবীর গোলার্ধের উপর সূর্যের রশ্মি কতটুকু কোণে বা হেলে পড়ছে, তার উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার ভিন্নতা তৈরি হয়, যা পরে জলবায়ু হিসেবে পরিচিতি পায়। মূল বিষয়সমূহ কি? উৎপত্তি গ্রিক শব্দ ক্লিমা থেকে, যা কালক্রমে ল্যাটিন ক্লেমার এবং ইংরেজি ক্লাইমেটে পরিণত হয়েছে, যার বাংলা শব্দ আসে জলবায়ু। তাহলে আমরা আবহাওয়া শব্দটি কোথা থেকে উৎপত্তি লাভ করলো এবং জলবায়ু শব্দটা কিভাবে আসলো আমাদের বাংলাতে সেটা বুঝলাম। এরপরে আমরা আবহাওয়া জলবায়ুর বলতে কি বুঝাই সেটা বুঝবো। প্রথমে আমরা আবহাওয়া বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে যে এখানে আসলে বোঝার বিষয়টা এরকম যে আমরা আবহাওয়া এবং জলবায়ুর
আজকের এই পাঠ শেষে, বিশেষ করে এই ক্লাসের শেষে, শিক্ষার্থীরা তাদের আবহাওয়া এবং জলবায়ুর সংজ্ঞাটা গঠন করতে পারবে, নিজেরাই তৈরি করতে পারবে। তাহলে আবহাওয়া জলবায়ু বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে যে, আগে বুঝতে হবে আবহাওয়া এবং জলবায়ুর প্রধান উপাদান পাঁচটি। সেটা হচ্ছে তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং বারিপাত। এই যে তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বারিপাত, এটা কি বলা হয়? বায়ুমণ্ডলীয় অবস্থা বলা হয়। এই বায়ুমণ্ডলীয় অবস্থার দৈনন্দিন যে গড় অবস্থা, সেটাই আবহাওয়া। আর দীর্ঘমেয়াদী যে গড় অবস্থা, সেটাই জলবায়ু। অর্থাৎ আবহাওয়ার 25 থেকে 30 বা 30 থেকে 40 বছরের গড়কে জলবায়ু বলা হয়। এটা একটা সাধারণ সংজ্ঞা। এখন আমরা যদি, অথবা আমরা যদি এভাবে বলতে পারি, বায়ুমণ্ডলীয় দৈনন্দিন যে গড় অবস্থা, তাকেই আবহাওয়া বলা হয়, এবং আবহাওয়া দীর্ঘমেয়াদী গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। এছাড়াও আধুনিকভাবে যদি আমরা এই সংজ্ঞাটা দিতে যাই, তাহলে কি বলতে পারি যে কোনো স্থানের বা অঞ্চলের পর্যবেক্ষিত বায়ুমণ্ডলের ভৌত উপাদানগুলির স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলা হয়। জলবায়ু কি কোনো স্থানের বা অঞ্চলের দীর্ঘকালের 25, 20 থেকে 30 বছর, এখানে একটু ভিন্নতা থাকতে পারে, 30 থেকে 35 বা 30 থেকে 40 বছর লেখা থাকতে পারে। দৈনন্দিন আবহাওয়া পর্যালোচনা করে বায়ুমণ্ডলের ভৌত উপাদানগুলির যে সাধারণ অবস্থা দেখা যায়, তাকে ওই স্থানের বা অঞ্চলের জলবায়ু বলা হয়। এবার আমরা কিছু কাজ করি। আমরা যদি তোমাদের কাছে জিজ্ঞেস করি আবহাওয়া জলবায়ু কি, তা নিশ্চয়ই উত্তর দিতে পারবে, এবং আবহাওয়া জলবায়ুর সংজ্ঞাটা তোমরা তৈরি করতে পারবে। এবার আমরা আবহাওয়া জলবায়ুর যে মূল উপাদানগুলো আছে সেটা আলোচনা করি, যে কথাগুলো আমি ইতিপূর্বে বলেছি। যে আবহাওয়া জলবায়ুর উপাদান আসলে পাঁচটা। সেটা হচ্ছে বায়ুর চাপ, টেম্পারেচার, বায়ুর চাপ, বায়ুর তাপ, টেম্পারেচার, বায়ুর চাপ, এয়ার প্রেসার, বায়ু প্রবাহ, উইন্ড মুভমেন্ট, বায়ুর আর্দ্রতা, এয়ার হিউমিডিটি, বারিপাত, প্রিসিপিটেশন। এভাবে আমরা বায়ুর, জলবায়ুর উপাদানকে চিহ্নিত করতে পারবো। এরপরে দেখো, এগুলো আমি আরো কিছু সংক্ষেপে এটাকে ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি। যেমন বায়ুর তাপ, এটা শীতল এবং উষ্ণ এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। বায়ুর চাপ, উষ্ণ চাপ ও নিম্ন চাপ এইভাবে ভাগ করা হয়। আর্দ্রতা, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা এইভাবে ভাগ করা হয়। বায়ু প্রবাহ যেমন নিয়ত, সাময়িক, স্থানীয়, অনিয়মিত ও আকস্মিক, এই চার ভাগে ভাগ করা যায়। বারিপাতের মধ্যে অনেক কিছুই আছে, যেমন শিশির, বৃষ্টিপাত, শিশির, কুয়াশা, তুষারপাত, শিলাবৃষ্টি, কুজ্ঝটিকা ইত্যাদি এই এর মধ্যে আসে। তাহলে এই জিনিসগুলো আমরা যদি মনে রাখতে পারি আবহাওয়া এবং জলবায়ুর উপাদান সম্পর্কে, তাহলে এ বিষয়ে একটা সম্যক ধারণা আমরা লাভ করতে পারি। এরপরে আমরা আসব, আসলে প্রথমে আসব যে বায়ুর তাপ বলতে আমরা কি বোঝানো হয়। এখানে দুইটা চিত্র আছে। চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে এখানে তাপমাত্রা বেড়ে গেছে, যার কারণে খুব, মানে তার গায়ে থেকে ঘাম বের হচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে এখানে তাপমাত্রা কমে গেছে, এবং তার কারণে এরা, মানে তাদের শীতলতা বা শীত নিবারণের জন্য অনেকেই আগুনের পাশে বসে আছে। তাহলে আমরা মূলত তাপ বলতে কি বুঝি সেটা যদি আমরা আসি, বায়ুর তাপ বলতে বায়ুর শীতলতা অবস্থাকে বোঝানো হয়। বায়ুতে প্রধান উৎস হচ্ছে সূর্য। এখানে কিন্তু আমরা শুধু তাপমাত্রা বলতে বায়ুর তাপমাত্রা বৃদ্ধিকে বোঝানো হয়নি, এখানে নিম্ন তাপমাত্রা অর্থাৎ শীতলতা অবস্থাকেও এখানে নির্দেশ করা হয়েছে। বায়ুর তাপমাত্রার আধিক্য মানে হচ্ছে আধিক্য, মধ্যম, স্বল্পতা যথাক্রমে উষ্ণ, নাতিশীতোষ্ণ, শীতল জলবায়ু সৃষ্টি করে। এখানে আমরা যে শ্রেণীটা করেছি, সাধারণত বায়ুর তাপমণ্ডল হিসেবে যদি পৃথিবীকে ভাগ করি, সেখানে চলে আসবে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল চলে আসবে। সেগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যের তীর্যকতা বা সূর্যের লম্বভাবে কিরণপথের উপরে ভিত্তি করে বায়ুর তাপমাত্রার ভিন্নতা হবে। সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রায় লম্বভাবে কিরণপাত করে, সারা বছর তাপমাত্রা বেশি থাকে, সেই অঞ্চলটাকে আমরা উষ্ণমণ্ডল বলে থাকি। সে বিশেষ করে 0 থেকে 5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে, এবং 23.5 ডিগ্রি 66.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে বায়ু
সূর্যটা একটু তির্যক ভাবে কিরণপাত করে, সেই জন্য 23.5 থেকে 66.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে আহ আহ সাধারণত তাপমাত্রার মধ্যম অবস্থা বিরাজ করে, এবং এটাকে নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয়ে থাকে। এবং সর্বশেষ যেটা 66.90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে বায়ুর মানে তাপের যে অবস্থা থাকে সেটা হচ্ছে শীতল অবস্থা থাকে, বরফ জমে থাকে, এই জন্য এই অঞ্চলটাকে হিমমণ্ডল বলা হয়। যাই হোক, বায়ু তাপ বলতে আমরা শুধুমাত্র আমরা বেশি উত্তপ্ত তাপমাত্রাকেই বুঝবো না, সেটা শীতলও হতে পারে। এই দুই অবস্থাকেই আমরা তাপমাত্রা বুঝবো, তাপ বুঝবো। এবার আসি যে বায়ুর চাপ বলতে আমরা কি বুঝি। বায়ুর চাপ দেখো, আমরা এখানে দুইটা চিত্র দিয়েছি। প্রথমে আমরা চিত্র দুটো যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আহ এখানে দেখো, এখানে এইচ লেখা আছে, অর্থাৎ এখানে হাই প্রেসার, এখানে লো প্রেসার। আমরা জানি যে বায়ুর তাপমাত্রা যেখানে কম থাকে সেখানে উচ্চ চাপের সৃষ্টি হয়, আর যেখানে তাপমাত্রা বেশি থাকে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপ অঞ্চলে সাধারণত বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। সেই শূন্য স্থান পূরণ করার জন্য এই হাই প্রেসার বা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। এটাই মূলত। আর যে বায়ুর চাপ যেটা নিচ থেকে উপরের দিকে ওঠে সেটাকে নিম্নচাপ বলে, আর উপর থেকে নিচের দিকে যে বায়ু চাপ দেয় সেটাকে হাই প্রেসার বা উচ্চচাপ বলা হয়। ঠিক তেমনি নিচে আর একটা ছবি দেওয়া আছে, সেইটা উচ্চচাপ এবং নিম্নচাপকে নির্দেশ করা হয়েছে। এবার দেখো, আমরা একটু তাপের সংজ্ঞা বই আকারে আমরা যে দিতে যাই। পৃথিবীর মধ্যাকর্ষণজনিত শক্তির প্রভাবে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের প্রতি বর্গ কিলোমিটার স্থানের উপর যে বল প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে। বায়ু ঊর্ধ্ব থেকে নিম্ন দিকে চাপ দেয়, বায়ু পার্শ্ব থেকে চাপ দেয়, পার্শ্ব থেকেও পার্শ্ব চাপ। বায়ুর ঊর্ধ্ব থেকে নিম্ন দিকে যে চাপ দেয় সেটাকে ঊর্ধ্বচাপ বা উচ্চচাপ বলা হয়। আর যে বায়ু নিম্ন থেকে ঊর্ধ্ব দিকে চাপ দেয় সেটাকে নিম্নচাপ বলা হয়। আর বায়ু যে পার্শ্ব থেকে যে চাপ দেয় সেটাকে পার্শ্বচাপ বলা হয়। যাই ভূপৃষ্ঠে দুই ধরনের চাপ রয়েছে, যেটা উচ্চচাপ আর নিম্নচাপ। তাহলে আমরা বায়ুর চাপ সম্পর্কেও একটু জানলাম। এরপরে আমরা আসব এটা বায়ু প্রবাহ মুভমেন্ট। এখানে আমরা যে একটু সংক্ষিপ্ত ভাবে যদি আলোচনা করতে যাই, সেটা আমরা কি বুঝতে পারি যে বায়ু সাধারণত কি হয় যে উপর থেকে নিচের দিকে নামে, অথবা নিচ থেকে উপরের দিকে নামে, আবার উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু আনুভূমিক ভাবে প্রবাহিত হয়। এই যে শর্তগুলো আছে বায়ুর, এই এদের মধ্যে আমরা বায়ু প্রবাহ কোনটাকে বলবো? আমরা এই যে বায়ু যেখানে হালকা হয়ে যায়, তাপমাত্রা বেশি থাকে, সেখানে বায়ুটা ঊর্ধ্বগামী হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি করে। নিম্নচাপ সৃষ্টি করে বায়ু ঊর্ধ্বগামী হয়। বায়ুর এই যে প্রবাহ, এটাকে বায়ু স্রোত বলা হয়। এখানে উচ্চ থেকে নিম্ন দিকে যেটা আসে উচ্চচাপ সৃষ্টি করার মাধ্যমে, এটাও কিন্তু বায়ুর পরিস্রোত, বায়ু স্রোত বলা হয়। কিন্তু যখন হাই প্রেসার উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত হবে, তাকেই আমরা বায়ু প্রবাহ বলবো। তাহলে আমরা দেখি যে বায়ু প্রবাহ বলতে কি বোঝায়, এখানে কি লেখা আছে। পৃথিবীপৃষ্ঠে বায়ুর তাপ ও চাপের পার্থক্যজনিত কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। বায়ু দুই ধরনের প্রবাহ রয়েছে, যেমন অনুভূমিক প্রবাহ এবং উল্লম্ব প্রবাহ। বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটুক বিবরণ দিলেই মনে হয় আমাদের হয়ে যাবে। এরপরে আসি পরের পেজে, বায়ুর আর্দ্রতা। এখানে দেখো, আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রতে বায়ুর আর্দ্রতা বোঝানো হয়েছে। এ থেকে বোঝা যায় বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা পানি দেখা যাচ্ছে এখানে। এগুলো সাধারণত বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় আছে, বা কোনো শিশির বা কুয়াশা আকারে বিভিন্ন রকম আছে। অর্থাৎ আমরা এই থেকে আমরা কি বলতে পারি যে বাতাসে জলীয় বাষ্পের যে উপস্থিতি, সেটাকে আমরা বায়ুর আর্দ্রতা বলবো। আর্দ্রতা, তাহলে আমরা যদি সংজ্ঞায় দিয়ে যাই, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলা হয়। আর্দ্রতা দুই প্রকার, একটা পরম আর্দ্রতা, একটা আপেক্ষিক আর্দ্রতা। এই পরম আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা নিয়ে পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব।
এরপরে চলে যায় মেঘাচ্ছন্নতার পরিমাণ বা প্রকারভেদ। এটাও একটা পয়েন্ট আকারে আমরা আনতে পারি। বাতাসে ভাসমান অতি জল ক্ষুদ্র জলকণার সমষ্টিকে মেঘ বলা হয়। মেঘ কোনো অঞ্চলের উষ্ণতা নিয়ন্ত্রণে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে থাকে। তো যাই হোক, আমি একটু দ্রুত যাচ্ছি। এবার আসি আমরা প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন বলতে কি বোঝায়, যে 5 নম্বর যে উপাদানটা আছে সেটা হচ্ছে প্রিসিপিটেশন বা বারিপাত। এখানে একটা কথা লক্ষণীয় যে আসলে জলবায়ুর উপাদান হিসেবে আমরা অনেক বইয়ে লেখা আছে। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে বৃষ্টিপাত বা রেইনফল। আসলে রেইনফল লেখাটা ঠিক হবে না, বারিপাত লেখাটাই ঠিক, প্রিসিপিটেশন লেখাটাই ঠিক। প্রেসিপিটেশনটা লিখলে এর মধ্যে অনেকগুলো জিনিস চলে আসে। আমি একটু প্রথমে ইংরেজিতে আলোচনা করি। The water cycle is the process by which water circulates between the Earth's oceans, atmosphere, and land. When the drops get together, the clouds become big and heavy. That is the reason why they will eventually fall down due to gravity. This process is called precipitation. If the temperatures are colder, this process will produce snow or hail. There are two main types of precipitation: rain made up of liquid water, and hail made up of solid water, what turns into balls of ice. এবার আমরা একটু বাংলায় আসি। এটি আবহাওয়া জলবায়ুর একটি অন্যতম প্রধান নিয়ামক। কোনো অঞ্চলের জলবায়ু কতটা উষ্ণ বা শীতল হবে তা অনেকাংশে সেই স্থানের বায়ুপথের উপরে নির্ভর করে। তো যাই হোক, আমরা এরপরে প্রিসিপিটেশনের যে উপাদানগুলো আছে, দেখো এই জিনিসটার তো দরকার, রেইনফল বৃষ্টিপাত। তারপরে হচ্ছে আর কি আছে, আহ রেইনফল বৃষ্টিপাত। এটা বৃষ্টিপাত আবার 4 ধরনের আছে, যেমন কনভেকশনাল পরিচালন বৃষ্টিপাত, অরোগ্রাফিক শৈলক্ষেপ বৃষ্টিপাত, ফ্রন্টাল বায়ুপ্রাচীনত সংঘর্ষ বৃষ্টিপাত, সাইক্লোনিক ঘূর্ণি বৃষ্টিপাত। এইভাবে আমরা ভাগ করতে পারি। স্নোফল তুষারপাত, স্লিট শিলাবৃষ্টি, ড্রিজেল গুড়ি গুড়ি বৃষ্টি, ফ্রিজিং রেইন বরফ বৃষ্টি, ডিউ শিশির, ফ্রস্ট তুষার, রাইম তুহিন। এগুলো আসলে প্রিসিপিটেশনের বিভিন্ন উপাদান। প্রিসিপিটেশনের সংগঠনগুলো এইগুলোই মূলত 5 নম্বর যে এটা আছে, 5 নম্বর যে জলবায়ুর উপাদান আছে তার ব্যাখ্যা এবং বিস্তারিত ক্লাস আমি পরবর্তীতে প্রিসিপিটেশন সম্পর্কে দিয়ে দিব। তাহলে আজকে আমরা বুঝলাম যে আসলে আবহাওয়া জলবায়ুর উপাদান মূলত 5 প্রকার। একটা হচ্ছে টেম্পারেচার বা তাপ, প্রেসার বা চাপ, আহ তারপরে হচ্ছে হিউমিডিটি বা আর্দ্রতা, তারপরে উইন্ড মুভমেন্ট বা বায়ু প্রবাহ, এবং প্রিসিপিটেশন বা বারিপাত। এবং বারিপাতেরও অনেক শ্রেণী আছে, সেগুলো এখানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবার যাই হোক, একক কাজ এগুলো আমরা দেব না, এগুলো বাড়ির দলীয় কাজ এইভাবে দিতে হয়। তারপরে মূল্যায়ন করতে গেলে এটা একটা ক্লাসেরই ঘটনা, যাই হোক বাড়ির কাজ এগুলো থাকতে পারে। এবার আসলে তথ্যের উৎস আমরা যেখানে পেয়েছি এগুলো: প্রাকৃতিক ভূগোলের সাথে পরিচিতি, এই যে মোহাম্মদ মুখলেসুর রহমান; প্রাকৃতিক ভূগোল ফিজিক্যাল জিওগ্রাফি মোহাম্মদ আরিফুর রহমান; তারপরে ভূগোল প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী মোয়াজ্জেম হোসেন; ভূগোল ও পরিবেশ তথ্য কোষ, তারপরে এইখানে গুগল থেকে পেয়েছি, এআই থেকে পেয়েছি। এইভাবে আমরা তথ্যগুলো এখানে সংবেশিত করেছি। যাই হোক, সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।